আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। সি ইউনিট আজকে আমরা অ্যানালিটিক্যাল স্কিলের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। হয়তোবা তোমাদের মধ্যে যারা সি ইউনিটে যারা এবার পরীক্ষার্থী যারা রয়েছে, তো তারা হয়তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া কিছু পেয়েছো, কেউ হয়তো পাওনি, অসুবিধা নেই। আমার কাছে কিছু প্রশ্ন করলে হয়তো তোমরা একটা আইডিয়া পাবো যে প্রশ্ন সমূহ আসলে কিভাবে হয়। সো তোমরা তোমাদের যারা ফ্রেন্ডরা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ইউনিটে যারা পরীক্ষা দিতে চাইছে, তো তাদেরকে চলো তোমরা মেনশন দিতে পারো। আমি একটু জাস্ট সাউন্ডটা চেক করে নিই। প্যাটার্ন সম্পর্কে ওকে, সাউন্ডটা ঠিক আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে নাও। আমি আমার জাস্ট ওয়ালে একটু শেয়ার করে নিচ্ছি। কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব, চলো আমার সাথে সাথে তোমাদেরও ইনশাআল্লাহ কিছু বিষয় একটু ক্লিয়ার হবে। ওকে, সো সি ইউনিটের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল স্কিলের বেসিক্যালি চারটা পার্টের থেকে তোমাদের দুইটা পার্ট নিয়ে প্রশ্ন তোমাদের আসবে বলা হয়েছে। তো একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এবং অপরটা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং অনেকটা সহজ টপিক। ক্রিটিক্যাল রিজনিং আমরা যেহেতু আগে হয়তো পড়িনি, এই জন্য আমাদের কাছে অনেকের কাছে হয়তো এটা ভয়ের কারণ হতে পারে, এতটুকুই। কিন্তু এটা অত বেশি কঠিন না যত বেশি আমরা আসলে মনে করি। ওকে, চলো তো কিছু কোয়েশ্চেন দেখলে আমরা আসলে একটা আইডিয়া পাবো যে আসলে প্রশ্নগুলো কিভাবে হয়। ফাইন, চলো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেন একটু দেখো, এটা একটা আচ্ছা, আমি তোমাদের এখানে কয়েকটা বিষয় একটু বলি বেসিকের ক্ষেত্রে আর কি। এটা দুইটি অংশ বলেছি আমি, একটা হচ্ছে ক্রিটিক্যাল, আমাদের পরীক্ষা প্রশ্নের জন্য যা আর কি, এবং অপরটা হচ্ছে লজিক্যাল। তো ক্রিটিক্যালের টপিকটা টোটালি আলাদা। এখানে বেসিক্যালি ক্রিটিক্যাল বেসিক যদি তোমাদেরকে পড়ানো হয় তাহলে তুমি এই বিষয়টা সম্পর্কে জানতে পারবা। তো ক্রিটিক্যালের প্রশ্ন যেমন সেখানে একটা স্ট্যাম্প দেওয়া থাকে, স্ট্যাম্প থেকে অনেক সময় ইনফ্লেক্ট অথবা প্রেমিস, অ্যাজাম্পশন এবং ইনফ্রেট বা কনক্লুশন এগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। বেসিক্যালি কিছু এভিডেন্স দেওয়া থাকে এবং ওই এভিডেন্স অনুযায়ী অথবা কিছু একটা অ্যাজাম্পশন দেওয়া থাকে, ওই অ্যাজাম্পশন অনুযায়ী প্রশ্ন কি হবে, আই মিন তোমার উত্তরটা কি হবে অপশন থেকে সেটা খুঁজে বের করতে হয়, এতটুকুই। তবে এটা টোটালি ডিফারেন্ট একটা টপিক। এটা আসলে অনেক বেশি পড়া লাগে, পড়লে আসলে এটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো লজিক্যাল আসলে টপিকের শেষ কোন জায়গায় আসলে বোঝা মুশকিল। অনেকগুলো টপিক আসলে লজিক্যাল টপিকের সাথে মিলে, যেমন ধরো কথার কথা ডাইস, কাউন্টিং ফিগার, কোডিং ডিকোডিং, মিসিং নাম্বার, অড ওয়ান আউট, এছাড়াও ধরো রয়েছে ডিস্টেন্স, ডিরেকশন। এই ধরনের টপিকগুলো বেসিক্যালি লজিক্যালের অংশ। তো আজকে আমরা উভয়টা মিলিয়ে কিছু প্রশ্ন ইনশাআল্লাহ আলোচনা করব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম মিশকাত। সো এই কোয়েশ্চনটা সবাই একটু দেখো। 6:12 হলে 4 কত? দেখো এই প্রশ্ন সবাই একটু দেখো তো, 1 মিনিট ভাবো, 1 মিনিটের মধ্যে যারা পারবা আনসার করবা। আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করবো যে এটার আনসারটা অ্যাকচুয়ালি কি হবে। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। দেখো আনসারটা বলার ট্রাই করে দেখি। তোমাদের আমি ধরো 1 মিনিট সময় দিলাম, ভাবো নিজেরা, 1 মিনিট ভেবে দেখো যে এটার আনসার আসলে কি হবে। তো মিসিং নাম্বার বা এই ধরনের যদি কোনো টপিক আসে
সেক্ষেত্রে তোমরা প্রথমে চেষ্টা করবে বর্তমানে তোমাকে যে সংখ্যাটা দেওয়া হয়েছে ওই সংখ্যাটা সেটা আসলে কিভাবে মিলে সেটা একটু দেখা ট্রাই করবা। যেমন ধরো 6 দুগুণে 12, 8 রয়েছে হচ্ছে, তাহলে 4 গুণ 2, সেক্ষেত্রে চিন্তা করো তুমি কত চিন্তা করতে পারো? 8। বাট 8টা কোথায় দেওয়া নেই? অপশনে দেওয়া নেই। কোথায় দেওয়া নেই? অপশনে দেওয়া নেই। এই ধরনের যদি কোনো প্রশ্ন যদি আসে, এক্ষেত্রে তোমরা প্রথমে এই রিজনিংটা করে দেখলা, এটা কখনোই আসলে মিলবে না। এক্ষেত্রে পরবর্তী রিজনিং এ গিয়ে দেখবা, যেমন স্কয়ার করে দেখবা। কি করে দেখবা? স্কয়ার করে দেখবা। তো 6 এর বর্গ কত? 36। এটাকে কোনোভাবেই তুমি কত বানাতে পারছো না? 12 বানাতে পারছো না, তাহলে স্কয়ার দিয়ে মিলবে না, যোগ করলেও আসছে না। এক্ষেত্রে এর পরবর্তী অংশ তুমি চিন্তা করতে পারো, এর পরবর্তী যেটা জোড় সংখ্যা সেটা নিয়ে চিন্তা করতে পারো, আবার বিশাল মান কখনোই 12 আসছে না। এক্ষেত্রে আমরা কিউব চিন্তা করতে পারি। 6 এর কিউব কত? 216। এটা কোনোভাবে 12 বানানো যায়? অবভিয়াসলি তুমি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লিকেশন করলে কত আসে? 12। ফাইন, তাহলে 4 এর কিউব কত হবে? 64। 4 গুণ 6 সমান কত আসবে? 24। কত আসবে? 24। তাহলে আনসার কত হবে ডিয়ার? এটা 24। তবে এটা আমরা পেয়েছি কিভাবে? আমরা এটা পেলাম অ্যাকচুয়ালি কিভাবে সেটা যদি আমরা বলি, তাহলে আমরা ঘন বের করেছি। কি বের করেছি? ঘন বের করেছি। কি বের করেছি? ঘন। তাহলে এটা আনসার কত হবে ডিয়ার? 24। কত হবে? 24। সবাই কি এই প্রশ্নটা বুঝতে পারছি? একটু আমাকে জানো। এই প্রশ্নটা কি সবার বুঝে আসছে? একটু আমাকে বলো তো। 24 দিয়ে দিয়েছেন মিম। জাস্ট কত হবে ডিয়ার? 24। সবার কি এটা ক্লিয়ার হয়েছে? এটা কি বুঝে আসছে সবার? ওকে, ধন্যবাদ, ফাইনালি আনসারটা দিয়েছেন। ওকে, 24। চলো এই প্যাটার্ন অনুযায়ী আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। ওয়ালাইকুম আসসালাম সাইমন। ওকে, দেখি এটার আনসার দেন। দেখি এটা আনসার দেন তো সবাই, দেখি কি হবে। আগেরটার মতো চিন্তা করেন, যেমন আগেরটাতে আমরা স্কোয়ার চিন্তা করেছি, কিউব চিন্তা করেছি, আমরা এছাড়াও জোড়, এর পরবর্তী জোড় সংখ্যা, পরবর্তী বিজোড় সংখ্যা এভাবেও চিন্তা করেছি, কোনোভাবে 12 মেলানো যাচ্ছিল না, যার জন্য আমরা পরবর্তী কিউবের হেল্প নিয়েছিলাম। এর পরের ম্যাথটা দেখেন, এটা দেখেন 2:5, 5 এর জন্য এখানে মানটা কত আসবে? দেখি বলতে পারেন কিনা দেখি। ওকে, তোমাদের সাইমন স্যার বললেন যে 12। আচ্ছা চলো, বাকিটা দেখি। দেখি দেখি একটু দ্রুত আনসার দেখি কে কজন করতে পারো। সময় একটু কম নেই, কম নিলে তাহলে ধরো আমারও প্রশ্নগুলো বোঝাতে একটু সময় কম যাবে। ওকে, মিম বলছেন 12 স্যার। আচ্ছা চলেন বাকিরা। ওকে চলো দেখি, বাকিরা হয়তো আনসার ভুল হবে এই সাহসটা নিয়ে হয়তো করতে পারছে না যদি আনসার ভুল হয়ে যায়। চলেন দেখা যাক। আমরা যদি এটা এভাবে চিন্তা করি, 2 এর বর্গ 4 যোগ 1 এভাবে চিন্তা করলাম, তাহলে ভ্যালুটা কত আসছে? 5। তাহলে 5 এর বর্গ 25 যোগ 1 সমান 26, কোনোভাবে কোথায় নেই? অপশনে নেই। কোথায় নেই? অপশনে নেই। তো এক্ষেত্রে আমাদের পরবর্তী করণীয় কি থাকতে পারে? পরবর্তী করণীয় কিউব করে দেখলা, তুমি কিউব চাইলে কিউব করে দেখতে পারো। সেম, 2 এর কিউব 8, কোনোভাবে এটা তুমি এই ফরমেশন আনতে পারছো না। তো দ্যাটস ওয়াই তোমাকে এখন চিন্তা করতে হবে যে এখন সংখ্যাগুলো বর্তমানে দেখো সব প্রত্যেকটা মান এখানে মৌলিক সংখ্যা আছে। আই মিন যে মানগুলো আমাকে আপাতত দিয়েছে সেগুলো বর্তমানে কোথায় আছে? মৌলিক সংখ্যা আছে। কোথায় আছে? মৌলিক সংখ্যায়। কোথায়? মৌলিক সংখ্যায়। আমরা যদি এখন
2 এর পরের মৌলিক সংখ্যা কত? 3। এই দুইটা ভ্যালু যদি আমি যোগ করি কত পাচ্ছি? 5। কত পাচ্ছি? 5। এখন 5 এর পরের যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে কত? 7। যোগ করলে কত আসে? 12। আনসার কত হবে এখানে? 12 আসবে। কত আসবে? 12। আর কোনোটাই তুমি কোনোভাবেই কি করতে পারবা না, মিলাতে পারবা না, শুধুমাত্র একমাত্র মৌলিক সংখ্যা দিয়ে এটা মিলবে। কত মিলবে? শাওন বলছেন 12। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মানটা কত আসবে ডিয়ার? 12 আসবে। কত আসবে? 12। তো আমরা মিলিয়েছি কিভাবে? জাস্ট পরবর্তী মৌলিক সংখ্যা দেখে। পরবর্তী কি দেখে? মৌলিক সংখ্যা দেখে। অর্থাৎ মাহিয়া বলেছেন 12। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের ম্যাথ দেখলে আপনাকে লজিক্যাল নাম্বার তো প্রশ্ন আপনি পাবেনই একটা, আপনাকে যত ধরনের চিন্তা করা যায় সবগুলো করতে হবে। ওকে, 12। তো আমরা সিউনিট সম্পর্কে অলরেডি আমাদের পেইড কোর্সে 5টা বেচ তো আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকেই। তো আমরা আজকে থেকে আমরা নতুন একটা ব্যাচ আমরা একটু পরে এটা স্টার্ট করবো ইনশাল্লাহ। রাত 9টা থেকে ইনশাল্লাহ স্টার্ট করবো এটা। তো আমাদের কোর্সগুলোর সাথে যদি বলি, যারা আগে ক্লাস করেছো এন্ড দেন আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যদি তুমি দেখো, ইউটিউবে কিছু ক্লাস রয়েছে ফ্রি ক্লাস আর কি, তুমি সেটা দেখলে বুঝতে পারবে যে আসলে আমরা মোটামুটি সর্বোচ্চ পরিমাণ গোছানোর চেষ্টা করছি। তো আমাদের সাথে যদি তুমি যুক্ত হও, আপাতত এটা যদি বলি সেটা হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ। তুমি 30 দিনের মধ্যে, এখন অনেকে প্রশ্ন করছে ভাই আমি কি গোছাতে পারবো? এটা আসলে তোমার উপর টোটাল ডিপেন্ড করছে। যেমন আজকে একজনকে দেখলাম যে উনি আসলে কোর্স নিয়েছেন অনেক আগে, বাট উনি আজকে এসে হুট করে উনি বললেন যে আমি তো আইডি পাসওয়ার্ড ভুলে গিয়েছি। যাই হোক, এরকম হলে আসলে আপনি 30 দিন আপনি 300 বছর আপনি বুঝতে পারবেন না, যদি 300 বছর আমি বা আপনি কেউই বাঁচবো না, আল্লাহ তাআলা যদি না চান। তো 30 ডেজ যে চ্যালেঞ্জিং ব্যাচ যেটা রয়েছে সেটার সাথে যদি তুমি আমাদের সাথে যদি যুক্ত হও, তো তুমি লাইভ ক্লাস পাবে 30 দিনে 30টি। 30 দিনে 30টি আসলে বিষয়টা এমনটা না, আমরা কিছু ক্লাস আসলে ওই একদিন 2টি ক্লাসও থাকবে আমাদের অনেক সময়। এবং ওয়েবসাইট ক্লাস, এখানে যারা অলরেডি পেইড কোর্সে আছো এরা জানো যে ইংরেজি, তারপর হচ্ছে গণিত এবং অ্যানালিটিক্যাল স্কিল সব মিলিয়ে সব 80+ আসলে ওয়েবসাইট ক্লাস দেওয়া রয়েছে এবং এক্সামগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড দেন তুমি একটা যদি এই কোর্সটা যদি তুমি এনরোল করো, তাহলে তুমি একটা প্রিন্টেড বই পাবা, যেটা সিইউবিবিএ ক্র্যাকার, এই বইটা তুমি পাবা। সো যদি এখন কোর্স ফিটাও তো সেম, এটা একটু করে বলে দিই, ওই সেম নাম মাত্র কোর্স ফি আসলে, যেমন 1500 টাকা, এর মধ্যে তুমি এই সবগুলো অপরচুনিটিগুলো পেয়ে যাচ্ছ। তো যদি তুমি কোর্সটা এনরোল করো, আই হোপ যে তুমি অন্তত তোমার সিউনিটের যে গোছানো প্রস্তুতি সেটা তোমার ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। সো আই উইশ যে সবাই এই কোর্সটাতে এনরোল করবা অ্যান্ড তোমার সিউনিটের যে ইয়াটা রয়েছে, যে ঘাটতিগুলো রয়েছে, সেটা তুমি আমাদের সাথে থাকতে থাকতে ইনশাল্লাহ তোমার কি হয়ে যাবে, কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। চলো, ও হ্যাঁ, ক্লাস কখন শুরু? ক্লাস আজ 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ রাত 9টায়, একটু পরে আমি ইনশাল্লাহ স্টার্ট করছি। আর তুমি যদি ফার্দার কোনো ডিটেলস যদি জানতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 01854666832। এই নাম্বারে যোগাযোগ করো। তুমি পরবর্তী আপডেট বা কোনো কিছু তোমার যদি জানারও থাকে এর পরবর্তী, আমি যেগুলো বললাম এগুলোর বাইরেও, সেটা তুমি ইনশাল্লাহ সেখান থেকে জেনে নিতে পারবা। ফাইন, টুডে ইজ মানডে, আফটার 61 days ইট উইল বি, আজ যদি সোমবার হয় 61 দিন পর কি বার হবে? চলো দেখি এটা আনসার করেন। আজ যদি সোমবার হয় 61 দিন পর কি বার হবে? দেখি আনসার করেন, এটা দেখি। সো এই ধরনের প্রশ্ন পাইলে আসলে ঘাবড়ানো কোনো কিছুই নেই। আপনাকে যে ভ্যালুটা দেওয়া হবে 61 দিন, আপনাকে যে কোনো মান দেওয়া হোক, যে কোনো মান, আপনাকে যে মানটাই দিবে সেটাকে শুধু আপনি কত দিয়ে ভাগ করবেন? 7 দিয়ে ভাগ করবেন। রিমাইন্ডার কত পেলাম? 5।
এই যে আপনার বর্তমান বারটা দেওয়া রয়েছে তার পরবর্তী 5 দিন আপনি গণনা করবেন। যেমন মঙ্গলবারের পরবর্তী কি আসবে? টুইসডে আসবে, ওয়েডনেসডে আসবে, থার্সডে আসবে, ফ্রাইডে আসবে এবং পঞ্চম দিন স্যাটারডে আসবে। কি আসবে? স্যাটারডে। তাহলে আনসার কি হবে ডিয়ার? স্যাটারডে। কি হবে? স্যাটারডে। তাহলে এরকম যদি আপনাকে যদি কোনো প্রশ্ন দেয় এটা কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলের লজিক্যাল রিজনিং অংশটা এটা। তো আপনাকে যদি যেহেতু বললো আজকে সোমবার, 61 দিন পর কি বার হবে, এরকম 61 দিন না 261 দিন বলুক, যাই আপনাকে বলুক, আপনি সবসময় কত দিয়ে ভাগ করবেন? 7 দিয়ে ভাগ করবেন। 7 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটা জাস্ট ওই বর্তমান মানের সাথে কি করবেন? যোগ করে নেবেন। তাহলে ফাইন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং কিবার আসবে? পঞ্চম দিন শনিবার আসবে। কি আসবে? শনিবার। কি আসবে? শনিবার। কি আসবে? শনিবার। কি আসবে? শনিবার। সবাইকে বুঝতে পারছি এটা? কি আসবে? শনিবার আসবে। কি আসবে? শনিবার আসবে। ওকে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন একটু দেখি। একই প্যাটার্ন তো আর নয়, মানে তোমাকে যে কোনো ভ্যালু দেওয়া হোক, যে যেমন আজকে ধরো বুধবার, আমি সেম প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞেস করি, আজ বুধবার, তোমাকে ধরো বললাম যে 30 দিন পর কি বার, 30 দিন পর কি বার জিজ্ঞেস করলাম। তো এই ক্ষেত্রে তুমি এটা কিভাবে করবা? সেম, যেহেতু আজ বুধবার বলেছি, আজকে এমনিতেই বুধবার, 30 দিন পর, 30 কে আমরা কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। 4 7 28, রিমাইন্ডার থাকে কত? 2। যেহেতু তোমাকে বুধবার বলেছি, তাহলে বৃহস্পতিবার এবং এর পরবর্তী কিবার আসবে? শুক্রবার। কিবার আসবে? শুক্রবার। কি আসবে? শুক্রবার। ওয়ালাইকুম আসসালাম তাহিয়া। এর পরবর্তী কিবার আসবে? শুক্রবার। যাই হোক, আমরা যেটা করেছিলাম সেটা কিন্তু আসলে কিবার ছিল? শনিবার ছিল। কিবার ছিল? শনিবার। সো এখন এই প্রশ্নটা একটু দেখো, প্রিভিয়াস ইয়ারও এরকম একটা প্রশ্ন ছিল, পেন, রাইট, নাইফ কি কাজ করবে? ওকে, তোমাদের সাইমন স্যার বলছেন কাট হবে, বাকিরা দেখো তো একটু ক্যান্সার হতে পারে। ওকে, মাহিয়া বলেছো কাট, তাহিয়া বলেছো কাট। ওকে, মায়েশা বলেছো কাট। আচ্ছা, সো এখন পর্যন্ত যা যা প্রশ্ন আলোচনা করছি সব প্রশ্নই কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলের লজিক্যাল রিজনিং এর অংশ, এগুলো এই ধরনের প্রশ্নগুলো। সো কলম দিয়ে লেখা হয়, নাইফ দিয়ে কাটা হয়, জাস্ট কি হবে? কাট। কি হবে? কাট। আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। ওকে, arrange the given words in which they occur in the dictionary, অর্থাৎ ডিকশনারি অনুযায়ী এই ওয়ার্ডগুলো যে আমরা পরপর যদি সাজে কোনটাকে আগে পাবো কোনটাকে পরে পাবো, এই প্যাটার্নটা জিজ্ঞেস করছি। চলো দেখা যাক দেখি এটা কয়জনে পারে। দেখি, এটার জন্য আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। দেখি 1 মিনিটের মধ্যে কয়জনে পারি। দেখি এটা কয়জনে পারি দেখি। নাফিস, ইশতিয়াক বলছো কিউ। আচ্ছা, দেখি দেখি এটা কয়জনে পারি, চলো। 25 সেকেন্ড মতো আছে, চলো।
ওকে, মায়েশা বলেছো সি, মিম বলেছো সি, নাফিস বলেছো এক। ওয়ালাইকুম আসসালাম রাসেল। রাসেল এটা কিন্তু সিইউ কিন্তু ক্লাস, তুমি চাইলে করতে পারো, বাট তোমার ইন্টারের ক্লাস নয় এটা। হ্যাঁ, ক্লাস করো, অসুবিধা নেই, জানলে তো অসুবিধা নেই। চলো ওকে, সাফি রহমান বলেছো সি। চলো দেখা যাক। এই ধরনের যদি শব্দ দেয় সেক্ষেত্রে তোমার সবচেয়ে ইজিয়েস্ট হলো কি, ওই যদি অ্যালফাবেটের নাম্বার জানা থাকে সবচেয়ে ইজিলি বের করা যায়। প্রত্যেকটাতে পি এ রয়েছে, তার মানে পি এ দিয়ে ধরা যাচ্ছে। তৃতীয় লেটার থেকে আমরা চাইলে আবার ধরতে পারি জি7, তাহলে এল কত 12, এল কত 12, এল কত 12, জি7 এল। তাহলে আমাদের অন্তত জি যে দুইটা রয়েছে সে দুইটা আগে হবে। তাহলে দেখো, এরপর আমরা তাহলে আপাতত এটাকে বাদ দিলাম এবং এটাকে কি দিলাম, বাদ দিলাম, মানে এই দুটো অন্তত প্রথমে হবে না। এরপর আসো ই আগে নাকি এ আগে যদি বলি, তাহলে অবভিয়াসলি এ আগে, তাহলে দুই কি হবে, সবার আগে হবে। দুই সবার কি হবে, আগে, তাহলে দুই চলে গেল। এরপরে আমরা যে দুই চলে গিয়েছে, এবার আমরা চতুর্থ লেটারের দিক থেকে ভালো করে খেয়াল করি সবাই একটু। চতুর্থ লেটারের দিক থেকে দুই অলরেডি আমি লিখে ফেলেছি। চতুর্থ লেটারের দিক থেকে আমার এরপরে কি আসে, অলরেডি একবার আমার এ মিলে গিয়েছে। এরপর আমার যদি দেখি এখানে, তাহলে আমার এটাও অলরেডি বাদ ছিল, এটা তো লিখে ফেললাম, এটা অলরেডি কি ছিল, বাদ ছিল। এখন ধরো পেজ অবভিয়াসলি কি আসবে, আগে আসবে। পেজ অবভিয়াসলি কি আসবে, এখানে আগে আসবে। আমার অলরেডি কি বাদ গিয়েছে, এখানে এই অংশটা অলরেডি কি চলে গিয়েছে, বাদ চলে গিয়েছে। তাহলে আমার এরপর কত আসলো, এক আসলো। ফাইন, তাহলে একও বাদ, দুইও বাদ, এক দুই একেবারেই বাদ দিয়ে দিলাম। এখন আমার 3, 4, 5 থেকে রিজনিং বললে আমার প্রথমে কে মিলে যাবে, 4 মিলে যাবে, কারণ এখানে জি এর পরে কি রয়েছে, ই রয়েছে। তাহলে এরপর 4, এটাও বাদ। এবার এল এর দিক থেকে যদি চিন্তা করি, প্রথমে 3টা সেম, বাট এ যেহেতু আগে সেজন্য 5, আর এরপরে কত 3। এটা কোথায় আছে, 2, 1, 4, 5, 3, এটা কত নাম্বারে আছে, সি নাম্বারে আছে। কত নাম্বারে আছে, সি নাম্বারে আছে। ওয়ালাইকুম আসসালাম সৈকত। ওকে, ধন্যবাদ যারা আনসার দিয়েছো, অনেক ধন্যবাদ। সো আলটিমেটলি এই ধরনের কোয়েশ্চেন, এটা কোডিং ডিকোডিং এর একটা অংশ, এটাও ক্রিটিক্যাল রিজনিং এর নয়, এটাও লজিক্যাল রিজনিং এর অংশ। ফাইন, এরকম যদি পরীক্ষা প্রশ্ন দেয়, আই হোপ যে ইনশাআল্লাহ সবাই আনসার করতে পারবা। জাস্ট কিভাবে করবা, ওই যে প্রথমে যতটুকু মিলেছে, অ্যাকচুয়ালি 2 লেটার বা 3টা লেটার নর্মালি সেমই দেয়, এরপর থেকে গিয়ে আসলে ডিফারেন্ট কাঠামোতে চলে যায়। যদি নাম্বার জানা থাকে সবচেয়ে ইজিলি করা যায়। তোমার যদি অ্যালফাবেটের নাম্বার জানা থাকে সবচেয়ে ইজিলি মিলাতে পারবা। রাজপথে গিয়ে কি করবা, ক্লাসরুমে আসো, রাজপথে যাচ্ছে। ওকে আসো, এটা একটা ক্রিটিক্যাল রিজনিং এর অংশ। তোমরা ইয়েস অর নো এর মধ্যে এটা আসলে আনসার দিবা আমাকে, ইয়েস অথবা নো এর মধ্যে আনসার দিবা। বাট আমি বিষয়টাতে পরে যাচ্ছি, আর ক্রিটিক্যাল রিজনিং নিয়ে তোমাদের দুই একটা কথা একটু বলি। ক্রিটিক্যাল রিজনিং আসলে যুক্তির কোন একটা উক্তির উপর যুক্তির ভেদে কি দেওয়া হয়, উত্তর দেওয়া হয়। কোন একটা উক্তি দেওয়া থাকে বা স্ট্যাম্প দেওয়া থাকে বা আর্গুমেন্ট বা স্টেটমেন্ট দেওয়া থাকে, ওই স্টেটমেন্ট অনুযায়ী তোমার প্রশ্ন নর্মালি 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে কনক্লুশন, একটা হচ্ছে প্রিমিস এবং একটা হচ্ছে অ্যাজাম্পশন। তো কনক্লুশন কারা, একটা উদ্দীপকের ফাইনাল যে লাইনটা থাকে সেটাকে বলা হয় কনক্লুশন। আর প্রিমিস কারা, যেটা মূল উক্তি যেটা থাকে সেটাই কি করে, সমর্থন করে, সেটাই কি বলা হয়, প্রিমিস বলা হয়। আর অ্যাজাম্পশন সরাসরি দেওয়া থাকে না, বাট উদ্দীপক থেকে একটা কি পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাজাম্পশন। আমি ধরো কোনো একটা কিছু বললাম, কথার কথা আমার কথাটা তুমি টোটালি অ্যাজাম্পশন নিতে পারবা। যদি একদম কোরআনের কোনো উক্তি, সেটাকে তুমি অ্যাজাম্পশন হিসেবে নিবা না, তুমি সেটাকে অ্যাকচুয়ালি কি হিসেবে নিবা, কনক্লুশন হিসেবে নিবা। আর এটার মতো করে যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে প্রিমিস। তাহলে আমরা প্রশ্ন পাবো কয় ধরনের, 3 ধরনের। ক্রিটিক্যাল রিজনিং প্রশ্ন আসতে পারে কয় ধরনের, 3 ধরনের। কি কি একটু দেখি, একটু ইয়া করে দাও, ছোট করে দেওয়া যাবে এটা, স্ক্রিনটা একটু, এই যে এটা একটু কেটে যাচ্ছে নাকি, দেখুন হালকা করে ছোট নাকি, ঠিক আছে হালকা করে, ওকে। ফাইন, বিষয়ে আসি, সেটা হচ্ছে কি, ক্রিটিক্যাল রিজনিং থেকে প্রশ্ন আমরা কয় ধরনের পেতে পারি, 3 ধরনের বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্নগুলো, হয় কনক্লুশন জিজ্ঞেস করতে পারে,
হয় প্রেমিস জিজ্ঞেস করতে পারে, হয় অ্যাজাম্পশন জিজ্ঞেস করতে পারে। আবার প্রত্যেকটা আবার তিনটা অংশ আছে, কিছু অংশ আর কি আমি শুধু আজকে অ্যাজাম্পশনের দুই একটা বিষয় নিয়ে একটু তোমাদের সাথে বলবো। অ্যাজাম্পশনের বিষয় আবার তিনটা আছে, একটা হচ্ছে না লিখে বোঝাচ্ছি এটা, একটা হচ্ছে কজাল কারণবশত, একটা হচ্ছে স্ট্যাটিক্যাল, আর একটা হচ্ছে অ্যানালজিক্যাল। আমরা এখানে যে বিষয়টা দিয়েছি সেটা হচ্ছে স্ট্যাটিক্যাল। স্ট্যাটিক্সের ভিত্তিতে তোমাকে এই প্রশ্নের আনসার করতে হবে ইয়েস অথবা নো এর মধ্যে, জাস্ট আমাকে এতটুকু আনসার করলে হবে। 4 out of 5 ডক্টরস এগ্রি, 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার এগ্রি করলো পেইন রিলিফ করার জন্য যে টাফনিল ওষুধটা রয়েছে সেটা আজকাল মার্কেটে ভালোই যাচ্ছে, সবচেয়ে ভালো ওষুধ। ইউ শুড ট্রাই টাফনিল, তোমার টাফনিল ট্রাই করা উচিত। ইয়েস অর নো এর মধ্যে আনসার দিবা। চলো, 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার বললেন যে তোমার পেইন রিলিফ এর জন্য টাফনিল ওষুধটা ভালো, তোমার টাফনিল ট্রাই করা উচিত। ইয়েস অর নো এর মধ্যে আনসার দিবা। দেখি পেইন রিলিফার হিসেবে টাফনিল ওষুধটা ভালো, 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার বললেন এটা। তোমার কি পেইন রিলিফার হিসেবে টাফনিল ওষুধটা নেওয়া ভালো কিনা? বাকিরা দেখি সাহস করে আনসার করে দেন। ওকে, ফাহিম, মিম, আখি এবং সাফি বলেছেন নো। দেখি বাকি আর কয়জন, দেখি 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার বললেন যে পেইন রিলিফার হিসেবে টাফনিল ওষুধটা ভালো এবং তোমার উচিত টাফনিল ওষুধটা খাওয়া। সত্য না মিথ্যা? ওকে, আর আনসার না নেই তাহলে যারা আনসার করেছেন আপনাদেরকে হেল্প করি। 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তারই বললেন যে পেইন রিলিফার হিসেবে টাফনিল ওষুধটা ভালো, তোমার টাফনিল খাওয়া উচিত। এটা আসলে নো হবে, আনসার কি হবে? নো। আনসার কি হবে? নো। এটা হওয়ার কারণ কি, এখানে বলা হয়েছে 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার বললেন, যে 5 জন ডাক্তার সেটা হইতে পারে তোমার ভাড়াটিয়া ডাক্তার হইতে পারে। তুই 5 জনকে টাকা দিয়েছো, বললেন যে টাফনিল ওষুধটা ভালো, এটা বলেন। আপনি ওষুধটা এমনিই ভালো, এটা আমরা যাদের মাইগ্রেন ইস্যু আছে যারা খায় ওরা জানে। হ্যাঁ ভালো বলতে সাইড এফেক্ট তো অবশ্যই আছে, আমি এগুলো যাচ্ছি না। বাট 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার বললেন যে কি টাফনিল ওষুধটা ভালো। যে 5 জন বললেন ওই 5 জন তোমার পছন্দ অনুযায়ী 5 জন হতে পারে। এখানে বলা হয়নি 4 out of every 5 ডক্টর, এভরি 5 ডক্টর যেহেতু বলা হয়নি, সুতরাং তুমি এটা কখনো আর কি হিসেবে নিতে পারবা না, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এটা কখনো তুমি কি হিসেবে নিতে পারবা না, ইয়েস হিসেবে নিতে পারবা না। আনসারটা কি হবে? অবভিয়াসলি নো হবে। কি হবে? নো হবে। আনসার কি হবে? নো। আনসার কি হবে? নো। যদি এরকম বলতো, দেখো এটা দেখো, ইয়েস অর নো যদি এটা একটু আমরা দেখি, 4 out of every 5 ডক্টরস, প্রতি 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তারই বললো। স্ট্যাটিক্যালি আগেরটা চাইতে এটা একটু বেশি সুন্দর না? এখানে বলছে 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার, তাহলে এই 5 জন ডাক্তার তোমার পছন্দ অনুযায়ী হতে পারেন। কিন্তু আমি যখন প্রশ্ন ডিফারেন্ট করছি, 4 out of every 5 ডক্টরস, প্রতি 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার বললেন যে টাফনিল ওষুধটা ভালো, তোমার নেওয়া উচিত। এটা ইয়েস অর নো এর মধ্যে কি হবে দেখি আনসার করেন তো। তাহলে আপনি এই একটা এভরি আপনার জান বাঁচাবে, আপনার নাম্বারটা জান বাঁচাবে। দেখি এটা বলেন। প্রতি 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তারই বললো যে কি টাফনিল ওষুধটা ভালো। এখন আপনাদের কি মতামত, টাফনিল ওষুধ ভালো নাকি ভালো নয়? ওকে, না শীতের ঘাম আছে, আমার মনে হতে জ্বর আসতেছে হয়তো। ভাই হোপ, আমার গলা অলরেডি ভেঙে গেছে, পানিও খাইছি আমি অনেকক্ষণ ধরে। তো না 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 না, ওকে মায়েশা বলছো ইয়েস, মিম বলেছো ইয়েস, ফাইন। এটা আসলে ইয়েসই হবে। কি হবে? ইয়েস হবে। কি হবে? ইয়েস। কারণ এখানে স্ট্যাটিক্যালি বোঝা যাচ্ছে
প্রতি 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার সাজেস্ট করছেন যে টাফনিল ওষুধটা ভালো, সুতরাং তোমার এটা নেওয়া উচিত। অফকোর্স এটা একটা ট্রু কথা, কিন্তু এর আগে যেটা ছিল সেটা হচ্ছে 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তার, ওই যে 5 জন ডাক্তার, তো এটা তোমার পছন্দ অনুযায়ী 5 জন ডাক্তার হতে পারে। সেই জন্য প্রশ্ন ক্রিটিক্যাল অ্যানালজি যখন প্রশ্নগুলো পড়বা মন দিয়ে খেয়াল করতে হবে। এর আগেটা হয়তো তোমরা অনেকে এইভাবে এই জন্য নো দিয়েছো যে টাফনিল ওষুধের তো কিছু ভাইয়া সাইড ইফেক্টও আছে, এই জন্য মনে হয় নো। বিষয়টা আসলে ওই জন্য নো না, আপনাকে এতটুকুর মধ্যে কনফিউজ করে ফেলতে পারে। কথা কি সবাইকে ক্লিয়ার? তো আপনাকে এরকম প্রশ্ন এই সিম্পল জাস্ট একটা এভরি ওয়ার্ড দিয়ে আপনাকে কি করছে, চেঞ্জ করে রাখছে। তো আমরা যখন ক্রিটিক্যাল অ্যানালজি পড়াই তখন আমার বাচ্চাদের এই জিনিসগুলো আমি রেড ফ্ল্যাগ হিসেবে দাগাই দিই, যে বলে দিই যে এইভাবে আসলে কিভাবে অ্যান্সার করবা। যারা হয়তো আমি আবার শুরু থেকে যারা রেগুলার বেসে যারা আছো তাদের এই উইক থেকে ইনশাল্লাহ আবার ক্লাস নিব, এই উইকে না পারলে সামনের উইকে স্যাটারডে বা সানডে থেকে ইনশাল্লাহ ক্লাস স্টার্ট করবো। তোমাদের কিনে আমি আবার গুছিয়ে আবার ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছিলাম, আমি আমার স্টুডেন্টের জন্য লাস্ট দিন পর্যন্ত আসি ইনশাল্লাহ। কিন্তু তোমার থেকেও একটু পরিশ্রম করতে হবে, তোমার থেকেও একটু গোছাতে হবে। যেমন আমাদের যারা পেড কোর্সে যারা আছে এরা তো ধরো বইয়ে অলরেডি 20টা পাচ্ছে, অ্যান্ড দেন আমি আবার রিসেন্টলি ক্লাস করিয়েছি আবার 20টা, আরও 100টার মতো আমি ক্রিটিক্যাল অ্যানালজি দিয়ে দিয়েছি। এবং ইনশাল্লাহ আই হোপ যে আমি এই মাসে 28 তারিখের মধ্যে, যেহেতু এই মাসটা 28 তারিখেরই আসলে, 28 তারিখের মধ্যে আমি আরও কিছু ওদের প্রশ্ন ইনশাল্লাহ দিয়ে দিব একদম ব্যাখ্যা সহকারে। আমি শিওর যে আমার বাচ্চাদের ইনশাল্লাহ এগুলো নিয়ে প্রবলেম হবে না। যদি হয় সেটা ঘাটতি থেকে গেলে আসলে আল্লাহ তাআলা তো আসলে সবাইকে সবকিছু দেন, আমি এভাবে মেনে নিব। সর্বোচ্চ চেষ্টা আপনারা করছেন, আমি আমার দিক থেকে করছি, ইনশাল্লাহ আগানো যাবে। চলেন, একটা স্ট্যাম্প দেওয়া আছে, দেখি এটা আনসার করা ট্রাই করেন। একটা স্ট্যাম্প দেওয়া আছে, একটা সুন্দর প্রশ্ন, আমি পড়ে শুনে তোমাদের এমনি। একটা কোম্পানি প্রমিস করছে টু প্রডিউস ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। তারা জাস্ট প্রমিস করছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তারা দিচ্ছে। However, the raw materials used in their production process contribute to environmental pollution. কিন্তু তারা যে র মেটেরিয়াল কাঁচামালটা ব্যবহার করছে সেটা এনভায়রনমেন্ট, তারা বলেছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বানাচ্ছে কিন্তু প্রডিউস করছে, কিন্তু তারা যে র মেটেরিয়াল ব্যবহার করছে সেটা এনভায়রনমেন্টের জন্য পলিউশন হচ্ছে, এমন কোনো কিছু আছে। হোয়াট টাইপ অফ ইস্যু ডাজ দ্য স্টিমুলাস পয়েন্ট টু? এটা কোন বিষয়টাকে পয়েন্ট করছে? অর্থাৎ ফাইনাল লাইন জিজ্ঞেস করছে। কি লাইন জিজ্ঞেস করছে? ফাইনাল লাইন জিজ্ঞেস করছে। হ্যাঁ ফাহিম, ইনশাল্লাহ ফাহিম, আই হোপ যে তুমি পেয়ে গিয়েছো, এগুলা প্রশ্ন তুমি অলরেডি পেয়েছো, আই হোপ। আখি বলেছো সি। বাকিরা? ফাহিম বলেছো সি, রাইট। আমি এই প্রশ্নটা আমার অফলাইন স্টুডেন্টদের আই হোপ যে পরশু বা এর একদিন আগে পড়িয়েছি। আমার জাস্ট এটাই সেম প্যাটার্ন প্রশ্ন দেখলে তুমি যেন নেক্সট টাইম যেন আনসার করতে পারো। ওকে, মিম বলেছেন সি। বাকিরা একটু দেখি, আর কয়জন একটু সাহস করে আনসার করার ট্রাই করে দেখি। আসলে এটার আনসার সি হবে। কত হবে? সি হবে। কেন, কিভাবে দেখি একটু। ফলস অ্যাডভার্টাইজিং, শুনেন, ফলস অ্যাডভার্টাইজিং কখন হতো? যদি তারা তথ্য লুকাতো তাহলে কি হইতো? ফলস অ্যাডভার্টাইজিং হইতো। কিন্তু তারা তথ্য লুকায়নি, তারা তো দেখাই দিচ্ছে তাদের র মেটেরিয়াল গুলো আসলে এনভায়রনমেন্ট পলিউশন করছে, সুতরাং তারা ফলস অ্যাডভার্টাইজমেন্ট করেনি। শর্টেজ অফ র মেটেরিয়াল শর্ট হয়েছে, এই জন্য কি করছি আমরা, এই 2 নাম্বার জিনিসপত্র দিচ্ছি। এটা টোটালি বাদ। ডি নাম্বারটা কেন বাদ? টেকনোলজিক্যাল লিমিটেশন। শুনেন, যখন ক্রিটিক্যাল অ্যানালজি আনসার করবেন তখন আপনি স্ট্যামের বাইরে চলে যাওয়া যাবে না, এটা একদম ইরিলিভেন্ট। টেকনোলজির লিমিটেশনের জন্য কি হয়েছে এই ঝামেলাটা হয়েছে সেটা না, তারা প্রমিস করছিল বাট দিতে পারে নাই। যেহেতু প্রমিস করছিল দিতে পারে নাই, সেজন্য একটু ফলস অ্যাডভার্টাইজিং হচ্ছে না, কারণ তারা প্রমিস করছিল দিবে এবং তাদের এটা দেখাও যাচ্ছে যে তারা দিতে পারছে না। এই জন্য এটা কি হয় নাই? ফলস অ্যাডভার্টাইজিং হয় নাই। কেন হয় নাই? কারণ টোটালি তারা কি করে দিয়েছে, এটা সবার জন্য বলে দিয়েছে যে আমরা করেছি বাট আনফরচুনেট। এটা আনসার হবে সি নাম্বার, ফেলিয়ার টু মিট কমিটমেন্ট। তারা যেটা কমিটমেন্ট করছিল সেটা অনুযায়ী দিতে পারেন। তারা বলেছিল যে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র বানাবে, কিন্তু তারা ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র বানাতে পারে নাই, এতটুকু হচ্ছে ঝামেলা। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার। মায়েশা, হবে না ডিয়ার,
ফলস অ্যাডভার্টাইজিং কখনোই হবে না। ফলস অ্যাডভার্টাইজিং কখন হইতো, রাইট? তারা যদি তথ্য লুকাতো তাহলে ফলস অ্যাডভার্টাইজিং হইতো, কিন্তু তারা তথ্য লুকায়নি, তারা বলেছে আমরা বানাতে পারবো, আমরা বানাচ্ছি, বাট আনফর্চুনেটলি তারা যেগুলো র মেটেরিয়াল ব্যবহার করছে তার মধ্যে কিছু এনভায়রনমেন্টের পলিউশনে হেল্প করছে, তো দ্যাটস ওয়াই এটা বাদ যাবে। ফলস অ্যাডভার্টাইজিং কখন হইতো? যদি তারা চুরি করে বিষয়টা লুকিয়ে রাখতো, তাহলে কি হইতো? ফলস অ্যাডভার্টাইজিং। আনসার এই জন্য কি হবে ডিয়ার? সি নাম্বার। তারা ফেল করেছে কমিটমেন্টটা রক্ষা করতে। আশা করি বিষয়টা ক্লিয়ার। মাইশা, আমাকে বুঝতে পারছো কিনা একটু বলো তো ভাই একটু। মাইশা একটু আমাকে জানাই তো ভাই, বুঝতে পারছো কিনা? বলো, একদম শেষ। ওকে, তাহলে আমি পরের কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম শহীদ, তোমার পরীক্ষা কেমন যাচ্ছে? দেখি এটা আনসার করে, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। মামুন, আলহামদুলিল্লাহ, রেজাল্ট তুই ইয়ে করে দাও, আমরাও দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। বলবো লাইভ বলতে হবে, বলতে হবে নাকি? জাইউর, তোমরা কি এরা কেউ দিছি? স্টুডেন্ট, জাইউর বিবিএর রেজাল্ট দিয়েছে তোমাদের কোনো কেউ ফ্রেন্ড দিয়েছিল কিনা, বা কেউ অ্যাটেন্ড, তোমাদের মধ্যে কেউ অ্যাটেন্ড করেছিল কিনা একটু বলবা। আমাদের আলহামদুলিল্লাহ মামুন আমাদের স্টুডেন্ট ছিল, ফয়সাল ভাই অলরেডি আমাকে ট্যাগও করে দিয়েছে। সে আলহামদুলিল্লাহ 24তম হয়েছে। আলহামদুলিল্লাহ, স্টুডেন্টদের সফলতাগুলো আসলে দিন শেষে ভালো লাগা সবসময় কাজ করে। মামুনের কষ্টগুলো আমরাও দেখেছি, ফয়সাল ভাই আসলে ওর জন্য বেশি কষ্ট করেছে, এটা আমি একদম সত্যি কথা। আমার একটা ভাইয়া ছিল, সাইম ভাই, ওনার ওর হয়তো ভাইয়া লাইভ দেখবেও না, হয়তো উনি বিজি মানুষ, আমাদের চেয়ে দ্বিগুণ উনি বিজি মানুষ, হয়তো দেখবে না। তবে ভাইয়া আপনাকেও কৃতজ্ঞতা। আপনি অনেক কষ্ট করেছেন আপনার স্টুডেন্টদের জন্য। ফয়সাল ভাই অনেক বেশি কষ্ট করছে আসলে। ফয়সাল ভাই যেহেতু টোটালি আগে এই ক্লাসগুলো আসলে যদি এইরকম প্যাটার্নটা না আসতো হয়তো তোমরা ফয়সাল ভাইয়ের ক্লাস পেতা। ভালো লাগা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, মামুনের জন্য বেশি শুভকামনা। জি ভাইয়া, বুঝতে পারছি। চলেন এটা আনসার দেখি, ট্রাই করেন তো, এটা আনসার দেখি, বলা ট্রাই করেন। হয়তো সবার রেজাল্ট আসতে দিয়ে জানতে পারবো, হয়তো বা ইনশাল্লাহ তোমাদেরও নিয়ে এভাবে এভাবে লাইভে সব একদিন বলা হবে। হোপসো। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়াও সেম ভাবে আমি যেভাবে গতবার স্টুডেন্টদের নিয়ে বলেছিলাম। যেমন প্রথমবার যখন রেজাল্ট পেয়েছিলাম, যে ইয়ার রেজাল্ট না, হাটাজারি, ওর রেজাল্ট, আমি আর ফয়সাল ভাই তখন ওই রমজান মাস ছিল, ওই দিন আমরা একেবারে এখানে চলে গিয়েছিলাম। যদি আমাদের এর চেয়ে বেশি ভালো রেজাল্টগুলো আমরা এর পরে জানতে পেরেছিলাম, কিন্তু ওইটা আসলে বেশি ভালো লাগে। স্টুডেন্টদের রেজাল্ট যখন পাশে পাই, কাছে দেখা যায়, তখন টিচারদের মনে আসলে কি চলে তোমাদের আসলে কখনো বুঝাই বলতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম মুনতাসির। চলো এই প্রশ্নের আনসার দাও। An increase in the price of oil has led to a rise in transportation cost. তেলের দাম বাড়লে ট্রান্সপোর্টেশন কস্টও কি হয়ে যায়? বেড়ে যায়। which in turn has caused a hike in the price of essential goods. যেটা আবার নিত্যপণ্য দ্রব্যের দামের উপরে কি করে? প্রভাব পড়ে, হাইক, মানে দামটা বাড়িয়ে ফেলে। which of the following can be এই যে ইনফ্রেট ইউজ করা হয়েছে, এটা আসলে কনক্লুশনের বিপরীতে ইউজ করা যায়। ইনফ্রেট ফ্রম দ্য স্টেটমেন্ট, এটার ফাইনাল লাইন কোনটা এটার সাথে সবচেয়ে বেশি মিলে, ফাইনালি কোনটা মিলে?
দেখি আনসার করেন। আফসার বলেছো ডি, মুনতাসির বলেছো ডি। ফাইন, চলো। এসেনশিয়াল গুডস আর আনরিলেটেড টু ট্রান্সপোর্টেশন কস্ট। প্রয়োজন নিত্য সামগ্রীগুলো কোনোভাবে রিলেট করে না ট্রান্সপোর্টেশন কস্টের সাথে। এটা ভুল কথা। ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেলে অবশ্যই এসেনশিয়াল গুডসের দাম বেড়ে যাবে। এটা সরাসরি কোথায় বলা আছে? উদ্দীপকেই বলা আছে। সুতরাং এটা টোটালি কি যাবে? বাদ যাবে। ফাইন। ট্রান্সপোর্টেশন কস্ট ডিরেক্টলি ইম্প্যাক্ট দ্য প্রাইস অফ দ্য অয়েল। যানবাহনের যেগুলো খরচ আছে সেটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে তেলের দামে। বিষয়টা একটু উল্টা হয়ে গেল আসলে। অনেকে হয়তো বি আনসার করবে। এটা আসলে বি আনসার কখনোই হবে না। এটা বিষয়টা হয়ে গেছে এরকম, যানবাহনের খরচ বাড়ার ফলে তেলের দাম বেড়ে গিয়েছে। বিষয়টা একটু উল্টা হয়ে গেল। যেমন এরকম, তুমি ইচ্ছা করে যানবাহনের খরচ বাড়িয়েছো তেলের দাম বাড়াবে বলে। আসলে হওয়ার কথা তেলের দাম বেড়েছে বিধায় যানবাহনের খরচটা বাড়বে। দ্যাটস ওয়াই কোনটা বাদ যাবে? অন্তত বিটা বাদ যাবে। অনেকে হয়তো বিটা চিন্তা করছে। বি হবে না ডিয়ার, টোটালি কি হবে? বি হবেই না। ট্রান্সপোর্টেশন কস্টটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে তেলের দামের উপর না। ট্রান্সপোর্টেশন খরচ বাড়ার ফলে কখনো কিসের দাম বাড়বে না? তেলের দাম বাড়বে না। ফাইন, ওকে। A decrease in oil price will necessarily lower transportation costs. সো এটা এখানে সরাসরি বলা নাই, মানে ইনক্রিজ হইলে কি সেটা বলছে, কি দাম বাড়লে কি হবে, তেলের দাম বাড়লে কি হবে সেটা বলা হয়েছে। কমলে কি হবে, কমলে কি ট্রান্সপোর্টেশন খরচ কি কমাবো নাকি বাড়াবো এটা বলা হয়নি। আর আমাদের দেশে আমরা জানিও, যদি এটা আমার দেশ অনুযায়ী বলছি না, আমি আপনার কথার কথা বলছি। কোনো জায়গায় আসলে দাম বাড়লে আসলে সহজে কমে না। তো এ ডিক্রিজ ইন অয়েল প্রাইস উইল নেসেসারি লোয়ার তেলের দাম অবশ্যই কমালে অবশ্যই যে ট্রান্সপোর্টেশন খরচটা কমে যাবে সেটা বাধ্যতামূলক নয়। আনসার ডি বাকি আছে। দ্য প্রাইস অফ এসেনশিয়াল গুডস, প্রয়োজনীয় নিত্য সামগ্রীগুলো ডিপেন্ড করে ট্রান্সপোর্টেশন কস্টের উপরও। এক্স্যাক্টলি। কারণ ধরো আমাদের দেশের ক্ষেত্রে বেশিরভাগ আমরা যারা চট্টগ্রাম অঞ্চলে যারা থাকি, কিছু পরিমাণ সবজি চকরিয়া অঞ্চল থেকে আসে। যদি এটা এখানে উৎপাদন হয়, এখানেই খরচ হতো, তাহলে দামটা কিন্তু ঠিকই কম থাকতো। কিন্তু যেহেতু চকরিয়া থেকে আসছে, ট্রান্সপোর্টেশন খরচটা বেড়ে গিয়েছে বিধায় সবজির দামটাও বেড়ে যায়। যেমন কথার কথা, ওইখানে টমেটোর দাম ধরো 10 টাকা, কিন্তু আমাদের এখানে আসতে আসতে সেটা 20 টাকা হয়ে গিয়েছে। কারণ কেন? ট্রান্সপোর্টেশন করতে অ্যানাদার অনেকগুলো খরচ, সেখানে মিসেলেনিয়াস কিছু খরচ থাকতে পারে। তাহলে আনসার কত হবে? ডি। আনসার কত হবে? ডি। সবাইকে বুঝতে পারছি? আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার। ফাইন, ইনশাল্লাহ আগামী কোনো একটা দিন নতুন আরো কিছু টপিক নিয়ে আবার জয়েন করব। তো তোমরা যারা এখনো আছো, তোমাদের জন্য একটু লাস্ট বারের মতো একটু বলি, সেটা হচ্ছে আমাদের সি ইউনিট কেন্দ্রিক যে নিউ ব্যাচ, সেটা ইনশাল্লাহ আমরা একটু পরে স্টার্ট করতে যাচ্ছি 12 ফেব্রুয়ারি 2025 থেকে, অর্থাৎ আজকে থেকে আর কি। তো তোমরা যারা জয়েন হতে চাও আমাদের পেইড কোর্সে চাইলে তোমরা জয়েন করতে পারো। এবং এক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, আমি আবার বলছি 01854666832, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ডিটেলস পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে তোমরা নক করে ওনার থেকে বাকি অংশটা জেনে নিতে পারবা। এবং ক্লাস সমূহ এখানে দেওয়া রয়েছে। টোটাল ওয়েবসাইট বেসড যেহেতু ক্লাস, তোমার ক্লাসগুলো করতেও তোমার জন্য ইজি হবে ইনশাল্লাহ। ফাইন, ইনশাল্লাহ নেক্সট আরেকটা দিন নতুন কিছু টপিক নিয়ে ইনশাল্লাহ আবার দেখা করবো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, সালামু আলাইকুম।